আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচারের সম্ভাবনা। জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে 2 টাকা আর পেট্রোল ও অকটেন 3 টাকা কমল, তবে কেরোসিন লিটারে বাড়ল 10 টাকা। এবং পাকিস্তানের টানা 2 ম্যাচ জয়ে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ, আজ শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে আজ। পরে এই বিষয়ে যে কোর্ট প্রসিডিংস হবে তা বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা আছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ শাসনামলের 15.5 বছরে গুম ও খুনের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে। অপর মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বিজ্ঞ চিফ প্রসিকিউটর উক্ত তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছিলেন। তদন্ত প্রতিবেদনের সাথে সাক্ষীর জবানবন্দি, ডকুমেন্টারি এভিডেন্স দাখিল করা হয়েছে। বিজ্ঞ চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন, সাক্ষীর জবানবন্দি এবং অন্যান্য ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে ফরমাল চার্জ প্রস্তুত করেছে। আগামীকালকে অর্থাৎ 1 জুন 2025 তারিখ বিজ্ঞ চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ফরমাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ট্রাইব্যুনালে বিজ্ঞ চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। 4 দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার রাত 12:15 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। এর আগে এই দিন বাংলাদেশ সময় সকাল 8:20 তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট টোকিও থেকে রওনা হয়। সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী শিগেরুর সঙ্গে বৈঠক। দেশের বাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে 2 টাকা, পেট্রোল ও অকটেন লিটারে 3 টাকা কমানো হয়েছে। আজ থেকে এই দাম কার্যকর হচ্ছে। ডিজেল 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা, পেট্রোল 121 টাকা থেকে কমিয়ে 118 টাকা এবং অকটেন 125 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। তবে কেরোসিন লিটারে 10 টাকা বাড়িয়ে 114 টাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নতুন দরের বিষয়টি জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার পর এখন রেণুপোনা ফোটানোতে ব্যস্ত সংগ্রহকারীরা। বিশেষজ্ঞরা বলেছেন এই বছর 14,000 কেজির বেশি ডিম সংগ্রহ করা হয়েছে। এতে দারুণ খুশি সংগ্রহকারীরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে পাহাড়ি ঢল, প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতের সময়ে চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মা মাছ ডিম ছাড়ে। খবর পেয়ে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে প্রায় 250 শতাধিক নৌকা নিয়ে সংগ্রহকারীরা পর্যাপ্ত নিষিক্ত ডিম সংগ্রহের পর এখন দারুণ ব্যস্ত রেণুপোনা ফোটাতে। ভালো প্রচুর ডিম পাওয়া গেছে। এখন আমাদের মনে করেন কামাল সদার সাথে আমরা প্রায় 12টা নৌকা আছি। আমাদের মাশাআল্লাহ অনেক ডিম পেয়েছি। প্রায় 35 বালতির মতো ডিম সংগ্রহ করেছি। আমার এখানে 8টি গ্রুপে 17টি নৌকা করেছে। এরা 17টি নৌকা থেকে আমরা 960 কেজি ডিম সংগ্রহ করেছি। এবছর হালদা নদী থেকে প্রাকৃতিকভাবে কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ করায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং হালদা বিশেষজ্ঞরাও অনেক খুশি। এই হ্যাচারিতে যারা আছে তারা বিগত বেশ কয়েক বছরের মধ্যে বেশ ভালো অবস্থানে আছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, কামাল সদাগর প্রায় 36 বালতি ডিম পেয়েছে। হ্যাঁ, তারপর এখানে আরও আছে, মেম্বারও বেশ ভালো ডিম পেয়েছে। এখানে মোটামুটি আবার ডাউনে যারা আছে তারা একটু কম পেয়েছে। তো বৈরী আবহাওয়ার কারণে মাঝখানে একটু বাধাগ্রস্ত হয়েছে। তারপর আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের গতবারের তুলনায় অনেক ভালো এবার সংগ্রহ হয়েছে। আর আমাদের এখানে বিশেষ করে ডিম সংগ্রহকারী যারা আছে তারা সবাই খুশি। এটা সবারই একটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা করেছিলেন সবাই, যে কখন ডিম ছাড়বে। তো সেই আশা সবার পূর্ণ হয়েছে। এবছর সংগ্রহকৃত ডিম থেকে প্রায় 350 কেজি রেণুপোনা উৎপাদন হবে বলে আশা করছেন সংগ্রহকারীরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও জাগরণের গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল রক কনসার্ট করেছে নজরুল ইনস্টিটিউট। বিকেলে রাজধানীর মানিক মে এভিনিউয়ে ব্যতিক্রমী এই কনসার্টে গান পরিবেশন করেন জনপ্রিয় 10টি ব্যান্ড। নজরুলের 10টি গানের সমন্বয়ে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। কনসার্টটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে মানিক মে এভিনিউতে নজরুল রক কনসার্ট। ব্যতিক্রমী এই আয়োজনে মঞ্চমাতায় ওয়ারফেজ, সোলস, দলছুট, শিরোনামহীন সহ জনপ্রিয় 10টি ব্যান্ডের শিল্পীরা। বৃষ্টির বাধা উপেক্ষা করে নজরুলের গান উপভোগ করেন হাজারো তরুণ। এই প্রথম আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের খুব পছন্দের, আমাদের ইয়ং জেনারেশনের পছন্দের ব্র্যান্ডগুলো আসছে। নজরুল অসাম্প্রদায়িক, নজরুল বিপ্লবী। আগে সংস্কৃতি সম্পর্কে জানানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নজরুলের বিপ্লবী সুর নতুনভাবে ধ্বনিত হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের চেতনা শক্তিশালী সংযোগ গড়ে উঠবে এমন প্রত্যাশা আয়োজকদের। সবকিছু মিলিয়ে আমরা নজরুলকে আমাদের জাতির মননের ভিতর একেবারে গভীরভাবে গ্রন্থিত করে দিতে চাই। এই তারুণ্যের ভিতরে আরও ভালোভাবে নজরুলকে প্রবেশ করিয়ে দিতে চাই। তো যার ফলে আমরা একটা নতুন ভাষার আশ্রয় নিয়েছি, সেই ভাষাটার নাম হচ্ছে রক। কনসার্টে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। চট্টগ্রাম সফরে থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। কনসার্টটি সরাসরি সম্প্রচার করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানান তিনি। আমার নিজের ওখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু যেহেতু জুলাই শহীদদের বাড়ি পরিদর্শনের কাজ পড়েছে আমার, যে কারণে আমি থাকতে পারছি না। তবে আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই, তারা এটা লাইভ প্রচার করছে। নজরুল আমাদের এই 24-এ আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের জাতীয় জীবনে। কবি নজরুলের বাছাই করা আধুনিক রক আঙ্গিকে পরিবেশনায় একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মান জানাতে তার জীবনী নির্ভর তথ্যচিত্র নির্মাণ করছে চ্যানেল আই। এরই মধ্যে শেষ হয়েছে তথ্যচিত্রটির চিত্র ধারণের কাজ। তথ্যচিত্রের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। সুলতানা হিমুর রিপোর্ট। প্রায় সব প্রজন্মের বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয় দখল করে আছেন কোকিল কণ্ঠী সাবিনা ইয়াসমিন।
এখনও সুরের মূর্ছনা ছড়িয়ে যাচ্ছেন গুণী এই শিল্পী। তারই কর্ম ও জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে তথ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি নির্মাণ করছে চ্যানেল আই। এরই মধ্যে শেষ হয়েছে চিত্রধারণ। আয়োজনটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ। বাংলা গানকে যথেষ্ট দিয়েছেন, এটা কিংবদন্তির শিল্পী, অথচ তার জীবনকে নিয়ে কোনো প্রামাণ্যচিত্র বা কোনো ধরনের সাক্ষাৎকার ধর্মী কোনো অনুষ্ঠান আজও হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের কাছে চ্যানেলের কাছে মনে হলো যে তার জীবন ধর্মী একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হওয়া দরকার। 16,000 মতো নাকি গান গেয়েছেন। তো সেখান থেকে নির্বাচিত 12-13টি গান তিনি নিজেই নির্বাচন করেছেন। এই প্রজন্মের শিল্পীরা গাইবে তারই সামনে। তো এই আয়োজনটা আমাদের কাছে মনে হয়েছে তার জন্মদিনে সেই সময় সাবিনা ইয়াসমিনের জন্য একটা ট্রিবিউট হওয়া দরকার চ্যানেল আইয়ের। চ্যানেল আইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। আমার জীবনের জীবন নিয়ে যতখানি সম্ভব একটা তথ্যচিত্র তৈরি করছে চ্যানেল আই। এটা আমার কাছে খুব আনন্দদায়ক। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যে আমার অনেকগুলো গান গাইছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং প্রত্যেককে খুবই ভালো গাইছে। এই আয়োজনে সাবিনা ইয়াসমিন নির্বাচিত 12টি গান পরিবেশন করেছেন কণা, লিজা, কোনাল, ঝিলিক, ইমরান, রাকিবা ঐশী ও আতিয়া আনিসা। আগামী 4 সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিনে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আই এর পর্দায়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঈদ আনন্দকে আরও জমকালো করতে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আই স্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম নীলপদ্ম এবং একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ পাপ কাহিনী। চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা বিষয়টির বিস্তারিত তুলে ধরেন। মিথিলা নাজনীনের রিপোর্ট। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত আই স্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম নীলপদ্ম। ঠিক আছে মাসি, ঘোরাও। যা ঈদের দিন মুক্তি পাবে চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও তৌফিক এলাহির পরিচালনায় এই চলচ্চিত্রটি এরই মাঝে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে। নীলপদ্মের নীলাকে যেভাবে দেখানো হয়েছে, তার জীবনের অতীত, তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখত, তার যা চাওয়া, সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলতদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া, ওদের জীবনের নির্যাস। দাম্পত্য জীবনের ভালোবাসা, প্রতারণা আর প্রতিশোধের গল্প নিয়ে 3 পর্বের ওয়েব সিরিজ পাপ কাহিনী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওয়েব সিরিজটি আই স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ঈদের 3য় দিন। সুঅভিনীত একটি দারুণ কন্টেন্ট। কাজেই আমি মনে করি যে পাপ কাহিনী এবারের ঈদে যত ওয়েব ফিল্ম, যত সিনেমা আসবে তার ভিতর আলাদা একটি জায়গা করে দেবে ইনশাআল্লাহ। চ্যানেলের সাথে একটা সম্পৃক্ততা, একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকল শিল্পীরই আছে। এই ঈদের অনুষ্ঠানমালায় পাপ কাহিনী আই স্ক্রিনে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। নীলপদ্ম এবং পাপ কাহিনী ছাড়াও ঈদ উপলক্ষে আই স্ক্রিনে মুক্তি পাবে আরও কিছু নতুন নতুন অরিজিনাল কন্টেন্ট। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে কনকর ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ঈদুল আজহার আগে সপ্তাহ খানেক বাকি থাকায় রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে দরদাম যাচাই করছেন ক্রেতারা। ব্যাপারীরাও কোরবানির পশু বিক্রিতে আরও কিছুটা সময় নিতে চান। হাট সংশ্লিষ্টরা বলছেন বিদেশি নয়, দেশি গরু দিয়েই চাহিদা মেটানো সম্ভব। শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে কয়েকদিন ধরে আসছে কোরবানির পশু। বড় আকারের গরু 2.5 লাখ, মাঝারি আকারের প্রায় 2 লাখ ও ছোট আকারের গরু
1 লাখের বেশি দাম হাঁকা হচ্ছে। ওগুলো 1,80,000 আছে, 1,80,000 আছে, 2 লক্ষ টাকা আছে। দেশি গরুতেই তো দেশ অনেক গরু, বিদেশি গরু কি লাগ, আমাদের তো কোনো দরকারই নেই। এখন তো যে গরু ব্যাপারী বেশি বলছে, আবার কাস্টমার কম বলছে। আগামীকাল আরো 2-3 দিন পর থেকে গরুর একটা নির্ধারিত প্রাইস আসবে। তবে এখনো কয়েকদিন সময় থাকায় ক্রেতারা পছন্দের পশু কিনতে বিভিন্ন হাট ঘুরছেন। পুরোপুরি হাট বসে নাই, পরে মনে হয় একটু দাম যখন পুরোপুরি হাট বসলে একটু কমতে পারে, হয়তো ক্রেতাও ওরকম নাই, ক্রেতাও আসতেছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আজকে রাত্রের মধ্যে এবং কালকের মধ্যে দেখবেন এই ধোলাইখাল গরুর হাট গরুতে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের দেশি গরু দিয়েই আমাদের এই চাহিদাটা পূরণ করা সম্ভব। এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবার দেশে কোরবানিযোগ্য গবাদি পশু আছে প্রায় 1,24,00,000 লাখ, চাহিদা আছে প্রায় 1,10,00,000 লাখ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ পাকিস্তান টি20 সিরিজ। পাকিস্তানের কাছে টানা 2 ম্যাচ হেরে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হওয়া বাংলাদেশ আজ তৃতীয় ও শেষ টি20 ম্যাচ খেলবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি20 ম্যাচ। হোয়াইট ওয়াশ এড়াতে এবং সিরিজ হারের ব্যবধান কমিয়ে আনতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই অধিনায়ক লিটন কুমার দাসের দলের জন্য। টাইগার অধিনায়ক নিজেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চান, কিন্তু তার আগে আরেকটি ধাক্কা লেগেছে টাইগার শিবিরে। পেসার শরীফুল ইসলাম ইনজুরির কারণে ছিটকে গেছেন শেষ ম্যাচ থেকে। দলের ফিজিও দেলোয়ার হোসেন নিশ্চিত করেছেন শুধু এই ম্যাচ নয়, অন্তত 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। We're lacking of bowling, and still we come back very well. And this wicket 200, any day I will say I will bat, but as a batting unit, we didn't do it. Goals. One more chance. At the moment, we have to sit and talk how we can come back strongly, because it's all about mindset. That's it. দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর যা থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইউএস এর আয়োজনে 29তম এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো 2025কে ঘিরে ফ্লোরিডা প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এরই মাঝে হয়ে গেল বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ফ্লোরিডা থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সাউথ ফ্লোরিডার ফেয়ার গ্রাউন্ডে 29তম এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার এবং কালচারাল শোর জমজমাট অনুষ্ঠানের আগে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে গালা নাইট অ্যাওয়ার্ড ডিনার। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। অতিথি ছিলেন জর্জিয়ার স্টেট সিনেটর বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ইসলাম পার্কেস। It takes a lot of time, it takes a lot of money, so I want to say thank you again for supporting everyone, and I'm very, very excited to join all of you tomorrow, and again, have a good evening. It's going to be a great celebration. অনুষ্ঠানে স্থানীয় আর মূলধারার ব্যবসায়ী অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। 2 দিনের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে আগামীর পরিকল্পনার কথা জানান সংগঠনের নেতারা। Next year we have a plan to go as not like this. We have another plan to going the corporate way. Corporate way asking the money, corporate way to give the help. Everything should be corporate way. It is so nice to see you all of here tonight, family, friends, community leaders, our young boys and respected elders, all coming together to celebrate our culture. 31 মে থেকে 1 জুন 2 দিনের মূল পর্বে থাকবে বাংলাদেশ, ভারত সহ 15টি দেশের সাংস্কৃতিক পর্ব। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর, বাংলাদেশের প্রীতম হাসান এবং মুজা সহ বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনায় 20,000-এর বেশি মানুষ এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। কানাডার টরন্টোর ড্যানফোর্থে ড্যান্টোনিয়া পার্কের শহীদ মিনারে 2 দিনব্যাপী 19তম টরন্টো বাংলা বইমেলা 2025-এর উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশি ক্যানাডিয়ান এমপিপি ডলি বেগম। এই সময় স্বাগত বক্তব্য রাখেন মেলার আহ্বায়ক সাদি আহমেদ। এই সময় বাংলাদেশ কমিউনিটির নতুন প্রজন্মের শিশু, কিশোর ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডন অন ডেনফোর্থ মিলনায়তনে 2 দিনব্যাপী এই মেলায় রয়েছে সাহিত্য আলোচনা ও কর্মশালা, কবিতা ও আবৃত্তি কর্মশালা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক পরিচিতি, প্রকাশক পরিচিতি, সামাজিক সমস্যা ভিত্তিক সেমিনার, গুণীজন স্মরণ অনুষ্ঠান, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্য মেলার আয়োজনে 19তম টরন্টো বাংলা বইমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও উত্তর আমেরিকার শীর্ষস্থানীয় লেখক ও প্রকাশকগণ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরাই টরন্টো বাংলা বইমেলার মূল লক্ষ্য। এবারে কৃষি সংবাদ। দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও এবার ক্রেতার সংখ্যা অনেক কম। তবে ক্রেতা না থাকলেও বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে নোয়াখালীর চৌমোহনীর 2টি খাল। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। জলাবদ্ধতা নিরসন সহ পরিবেশ বিপর্যয় রোধে খালগুলো দখল ও দূষণমুক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরাদ্দ পেলে খাল সংস্কারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচারের সম্ভাবনা। জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে 2 টাকা আর পেট্রোল ও অকটেন 3 টাকা কমলো, তবে কেরোসিন লিটারে বাড়ল 10 টাকা। এবং পাকিস্তানের টানা 2 ম্যাচ জয়ে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। আজ শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।